আমি তো বলছি অন ক্যামেরা, পশ্চিম বাংলায় নতুন একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হোক। উনি যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে। নতুন একটা পুরস্কার দেওয়া হোক, পুরস্কারটার নাম হোক মিথ্যাশ্রী। এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেওয়া হোক। আমি কিন্তু ছোট কারো কথা বলিনি, অনেক বড় কথা বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কথা বলছি। হয়তো বিজেপি মমতা ব্যানার্জিকে বলেছে, তোমার ওই চাকরি চোর যেগুলো আছে, তোমার গরু চোর যেগুলো আছে, কয়লা চোর যেগুলো আছে, বালি চোর যেগুলো আছে, শিক্ষা চোর যেগুলো আছে, এই চোরগুলোকে আমি ধরবো না। আর যে কটা চোরকে ধরেছি জামিন আস্তে আস্তে দিয়ে দেব। তুমি পশ্চিম বাংলায় ওয়াকফ আন্দোলনের দানা মারতে দিও না। সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি আপনাকে আমাকে চমকেছিল, আর আপনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার আমার সাথে চিটিংবাজি করেছিল, আপনার আমার সাথে প্রতারণা করলো, আপনাকে আমাকে বোকা বানিয়ে বলেছিল যে আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না। তাই বন্ধুগণ, আপনারা বলুন, পশ্চিম বাংলায় বিজেপির নিয়ে আসা আইনকে আইএসএফ লাগু করলো না টিএমসি করলো? একটু বলুন। আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সব ধর্মের বর্ণের জাতের মানুষরা সহাবস্থানে বসবাস করছি। দেশকে স্বাধীন করতে গিয়ে বিনয় বাদল, দীনেশ আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে বেগম হজরত মহল, গান্ধীজি, নেতাজি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, কেউ হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এই তারা মন মানসিকতাকে নিয়ে লড়াই করেনি। ওইদিকে হাফেজ বিন নিসার আলী থেকে শুরু করে তারা একটাই, তাদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ব্রিটিশদের শোষণের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে এবং শোষণ মুক্ত, অত্যাচার মুক্ত একটা দেশ গড়ে তুলতে হবে। সেই জন্য যে যার মতোভাবে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। দেশের সংবিধান হয়েছে, সংবিধানের 26 নম্বর, সম্ভবত 26 নম্বর আর্টিকেলে সরাসরিভাবে উল্লেখ আছে, আপনার ইচ্ছে মতো আপনি ধর্ম পালন করতে পারেন, যে কোনো ধর্মকে আপনি চুজ করতে পারেন পালনের জন্য, ধর্মচারণ করতে পারেন এবং ধর্মীয় উৎসব উদযাপন থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। আর আমরা কি দেখছি? কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে, শুধুমাত্র এমপির সংখ্যা বেশি থাকার জন্য একদম এখন বলির বাকড়া করছে মুসলমানদেরকে। তো মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে দেওয়া জায়গাগুলো, যে শহরগুলো আছে, শহরের প্রাণকেন্দ্রে ভালো ভালো প্রপার্টিগুলো আছে, ওইগুলোকে দখল করার তাদের ইচ্ছা হয়েছে। তাদের ইচ্ছা নয়, শিল্পপতিদের নজরে পড়েছে কলকাতার ভালো জমিটা। কলকাতার 10টি ভালো জমির মধ্যে অন্তত 2 থেকে 4টি ওয়াকফ প্রপার্টি আছে। ঠিক একইভাবে দিল্লি, মুম্বাই শহর দেখুন, ভোপালের মতো শহর দেখুন, যত পুরাতন শহর আছে প্রত্যেকটা শহরের 10টা ভালো জমির মধ্যে 2 থেকে 4টে ওয়াকফ প্রপার্টি আছে। ওইগুলোকে দখল করার ইচ্ছে গিয়েছে, ওখানে প্রমোটিং করার ইচ্ছা গিয়েছে কাদের? শিল্পপতিদের। তাই শিল্পপতিরা সরাসরি ওটা দখল নিতে পারছে না, সেই জন্য আইনের মারপ্যাঁচে ফেলে এটাকে দখল করতে চাইছে কেন্দ্রের সরকার। তারপরে লিজ হিসাবে শিল্পপতিদের হাতে তুলে দেবে। এটা পুরো পরিকল্পনা মিলিয়ে নেবেন, কিন্তু আমাদের আটকাতে হবে। সেই জন্য এমন আইন বার করেছে। এই আইনকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। ইন্টেরিয়াম আমরা কিছু ফল পেয়েছি, ফাইনাল অর্ডার এখনও আসেনি। এর মধ্যে সারা রাজ্যে আন্দোলন হয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলনকে আটকানোর জন্য তিনি জোর গলায় বললেন, এখানে আন্দোলন করা যাবে না, দিল্লির বিষয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করুন। এবং অনেককে ভয় দেখালেন, অনেকে ভয় পেয়ে গিয়েছিল। আইএসএফ ভয় পায়নি মমতা ব্যানার্জির চোখ দেখানোকে, নওশাদ সিদ্দিকী ভয় পায়নি, লক্ষ্মীকান্ত হাসদারা ভয় পায় না, তা আপনার বিশ্বজিৎ মাইতিরা ভয় পায়নি। সেই জন্য আমরা লাগাতার ওয়াকফ নিয়ে আন্দোলন করে গেছি। কিন্তু কি বলেছিলেন? সাথে সাথে জৈন ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কি বলেছিলেন? যে পশ্চিমবাংলায় উনি এই আইনকে লাগু হতে দেবে না। ফলে এই যে আন্দোলনের দানাটা আর বাঁধতে পশ্চিমবাংলায় দিল না। পশ্চিমবাংলার মাটি
আন্দোলনের মাটি, পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি। আপনারা জানেন ব্রিটিশদেরকে যে তাড়ানোর জন্য পশ্চিমবাংলার মাটি কতটা অবদান রেখেছিল। ব্রিটিশদেরকে দেশ ছাড়া করার জন্য অন্যান্য রাজ্যের অনেক ভূমিকা আছে, কিন্তু পশ্চিমবাংলার ভূমিকা সবার উপরে রাখতে হবে। পশ্চিমবাংলায় সব থেকে বেশি বিপাকে ফেলেছিল ব্রিটিশদেরকে। তাহলে এই মাটি সবসময় প্রতিরোধের মাটি, প্রতিবাদের মাটি, বিপ্লবের মাটি। এই মাটি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যেমন আন্দোলন সংগঠিত হয়েছিল, ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, এই মাটি থেকেই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের আন্দোলন সংগঠিত হলে পশ্চিমবাংলার আন্দোলনের ঢেউ অসমে গিয়ে পড়তো, পশ্চিমবাংলার আন্দোলনের ঝাঁজ আর দিল্লিতে গিয়ে পড়তো, পশ্চিমবাংলার আন্দোলনের ঢেউ মহারাষ্ট্রে পড়তো, পশ্চিমবাংলা আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো। ঠিক যেভাবে কৃষক আন্দোলনের সময় সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের দিকে দিকে এমন আন্দোলন সংগঠিত হয়েছিল, পরিশেষে কেন্দ্র সরকার বাধ্য হয়েছিল যে কৃষক আইন আমি এখন প্রত্যাহার করে নিলাম বলে। তাই আমরা পশ্চিমবাংলা থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর জন্য বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন সংগঠিত ঠিকঠাক করতে পারতাম, তাহলে কিন্তু এখন এই আইনটা বিজেপি প্রত্যাহার করতে বাধ্য হয়ে যেত। আপনার বাপদাদার কবরটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করছে? কেন্দ্রের বিজেপি সরকার। ওই কেড়ে নেওয়ার চক্রান্তের মধ্যে মমতা ব্যানার্জি সরাসরি যুক্ত হয়ে গিয়েছে। এখন আপনারা ডিসাইড করুন, আপনার বাপদাদার কবর বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনার মসজিদ বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনার ঈদগাহ বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনার মাদ্রাসাকে বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন? আপনারাই ডিসাইড করুন। কি করবেন গো? বলতে ভয় লাগছে নাকি? কি করবেন বলুন আপনারা? কোনটা বাঁচাবেন? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানকে বাঁচাতে হবে। আপনাকে বাঁচাতে হবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের। 2024 সালে কেন্দ্রের সরকার 2025-এ যেমন ওয়াকফ সম্পত্তি লুটার জন্য নতুন আইন করলো, আইন নিয়ে আসলো, অ্যামেন্ডমেন্ট করলো, 2024 সালে কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে, সংশোধনীর নামে নতুন আইন করলো। এই আইন করে কি হলো? 100 কিলোমিটার জঙ্গলের পরিধি কমিয়ে দিল। ওই 100 কিলোমিটারের মধ্যে কি হবে? আপনারা যারা শিল্পপতিরা আমোদ প্রমোদের জায়গা তৈরি করবে, রিসর্ট করবে, ভাড়া দেবে। কিন্তু সংবিধানের 6 শিডিউল অনুযায়ী যেখানে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলো আছে, আদিবাসী অধ্যুষিত জেলাগুলো আছে, ওই জেলায় বা ওই ব্লকের 1 টাকা ইনকাম হলে এই অ্যাজ পার 6 শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 6 নম্বর শিডিউল অনুযায়ী ওই 1 টাকার উন্নয়ন হলে ওই 1 টাকাই আদিবাসীরা পাবে। কিন্তু এখন নতুন আইন করে ওখানে রিসর্ট বানাবে, প্রাসাদ সম বাড়ি বানাবে, ওখানে যাই করুক না কেন ওটা আর আমার আদিবাসী পায়রা ভাগ পাবে না, ওটা ওই শিল্পপতিরা পেয়ে যাবে। ওই আইনটাকেও রাজ্যের মমতা ব্যানার্জি সরকার চুপি সারে মেনে নিয়েছে। তাই আপনাকে ডিসাইড করতে হবে আদিবাসীদের অধিকার বাঁচাবেন না তৃণমূলের ঝান্ডাকে বাঁচিয়ে রাখবেন। আপনারা বলুন। আমাদেরকে আদিবাসীদের অধিকার বাঁচাতে হবে। জায়ের থানের জমি বাঁচাবেন না এই তৃণমূল নামক দলটাকে বাঁচাবেন? আপনাদের ডিসাইড করতে হবে। গরম থানের জমি বাঁচাবেন না এই তৃণমূলটাকে বাঁচাবেন? আপনাকে ডিসাইড করতে হবে। বন্ধুগণ, 2014 থেকে 2025 এই 11 বছরে আমি পার্লামেন্টের ইতিহাস যতটা পেরেছি তুলে দেখতে পেরেছি। যদি আমি ভুল বলি আপনি ঠিক বলে দেবেন, আমি শুধরে নেব। এমন একটাও কোনো আইনের বা অ্যামেন্ডমেন্টের সেন্ট্রালের এক্সট্রিম পর্যায়ে গিয়ে মমতা ব্যানার্জি বিরোধিতা করেনি বিজেপির। একটা আইনের কথা বলতে পারবেন না যে আইনটা বিজেপি নিয়ে এসছে মানব কল্যাণের বিরুদ্ধে, দেশের গণতন্ত্রের বিপন্ন হতে পারে, দেশের কোনো একটা সেক্টরের নাগরিকের উপরে আক্রমণ হতে পারে। এই ধরনের বিল প্রত্যাহারের জন্য
এক্সট্রিম পর্যায়ে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে মমতা ব্যানার্জির দলকে দেখেনি। 2019 সালে আপনাদের বলেছিল এই গ্রামে গ্রামে এসে এনআরসি সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল সেই সময় কিন্তু রাজ্যসভাতে বিজেপির সেই অংশে এমপি ছিল না, এই বিলটাই পাস হতো না। সেই সময় দেখা গেল লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের একাধিক এমপি ভোট না দিয়ে ওই দিনকে পার্লামেন্টে হাজির হলো না। তাই বকলমে বিজেপি যাতে ওই বিলটাকে পাস করিয়ে নিতে পারে তার সুযোগ করে দিল এই ধান্দাবাজ প্রতারক ভণ্ডামি যারা বাংলার মানুষকে নিয়ে করছে এই তৃণমূল কংগ্রেস। উনি যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে। নতুন একটা পুরস্কার দেয়া হোক, পুরস্কারটার নাম হোক মিথ্যাশ্রী, এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেয়া হোক। আমি কিন্তু ছোটখাটো কথা বলিনি, অনেক বড় কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কথা বলছি। তৃণমূলের তো এখানকার এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয়, তো কল্যাণ ব্যানার্জি মহাশয়কে বলছি, হ্যাঁ আপনার নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে, পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই, আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন, আপনার নাকি পেনের অনেক ক্ষমতা, তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হোক। পারলে আমার নামে একটা আইনত চ্যালেঞ্জ করুন, আমাকে দেখব পারবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। কারণ কোর্টে যাবে বুক ফুলিয়ে, আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে। কারণ 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় নিয়ে আসো, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব। আজকে খোঁজ নিয়ে দেখুন, পুলিশের বন্ধু যারা আছে, সরকারি চাকরিজীবী যারা আছে, কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাওয়া তো দূরের কথা, বিস্তর ফারাক আছে। উনি তাহলে কি সত্যি কথা বলেছিলেন? উনি যখন 2011 সালের আগে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে সাচার কমিটির সুপারিশ বাস্তবায়নের কথা বলেছিল, ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল, সংখ্যালঘু সমাজের মানুষেরা 10,000 মাদ্রাসা চায়নি, যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত সেইগুলো ঠিকঠাক করুক এইটা আশা করেছিল। 10,000 মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, ওয়াকাফ প্রপার্টি উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে একটাও প্রতিশ্রুতি পালন করতে পারেনি, সম্পূর্ণ মিথ্যাচার করেছে। শুধু তাই নয়, আপনার ওবিসি নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে আজকে বৈষম্যের শিকার হতে হয়েছে। আজকে ওবিসি সার্টিফিকেট নাম কাস্তে আছে, ও রেখে দিয়ে আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ আমি মনে করছি না। তাই মুসলিম সম্প্রদায় চরম বঞ্চনার শিকার হচ্ছে। ক্ষমতায় আসার আগে আমি জঙ্গলমহলে যখন চলে যেত আদিবাসীদেরকে বলতো আপনাদের এই করে দেবো সেই করে দেবো, আদিবাসীদের উপকৃত করব। আজকে 14 বছর ক্ষমতায় আছে, হাত তুলে বলুক মমতা ব্যানার্জি যে এই কটা আদিবাসীর উপকৃত হয়েছে। আপনারা অবাক হবেন কেন আমি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে বলছি। এই মমতা ব্যানার্জির আমলে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে জিজ্ঞাসা করুন, 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, অলরেডি 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অর্থাৎ এসটি সার্টিফিকেট। তাহলে 50 লক্ষ কম করে নন আদিবাসীরা টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আদিবাসী কোটাতে তারা চাকরি করছে, উচ্চশিক্ষায় তারা সংরক্ষণটা ভোগ করছে। এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্যই আপনাদের অদূরেই নবান্ন আছে, যদি কোনোদিন সুযোগ পাই মিথ্যাশ্রী প্রাইজটা আপনাদেরকে দিয়ে আসতে হবে। একটা আদিবাসী প্রেম উথলে উঠছে কলকাতা ইউনিভার্সিটিতে, ভেরি রিসেন্ট কলকাতা ইউনিভার্সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টের পিএইচডি করার জন্য অনেক আদিবাসী সমাজের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। তাদের সার্টিফিকেট থাকার পরেও তাদেরকে নিচ্ছেন, এরা চায় না কোনোদিন দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের মানুষজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, এরা কোনোদিন চায় না। এরা সব সময় চায় দলিত আদিবাসী মুসলমান যারা পিছড়ে বর্গের আছে তারা শিক্ষা থেকে দূরে থাকুক, কারণ শিক্ষা থেকে দূরে থাকলেই মমতা ব্যানার্জি যেটা ভুল বুঝাবে, কল্যাণ ব্যানার্জি যেটা ভুল বুঝাবে, ওই ফিরহাদ হাকিম যেটা ভুল বুঝাবে সেটাই হয়তো মানুষ মেনে নেবে। কিন্তু এখন ইন্টারনেটের সময় এসেছে, আবার এআই এর সময় এসেছে, অত সহজ নয় মানুষকে আর ভুল বুঝানো যাবে না।